আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূসের জন্য। অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না, কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না। তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে 18 ডিসেম্বরের পর থেকে। 18 ডিসেম্বর এক রাতে দুটি গণমাধ্যম চ্যানেল সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকারের পক্ষের লোকজনের মুখেই শোনা যাচ্ছে নতুন কথা। তারা প্রকাশ্যে এসব মব সন্ত্রাসের জন্য সরকার একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করেছেন। সরকার মিত্রদের এমন অভিযোগের পর মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা এই একটি পক্ষ কারা, যাদের মদদে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে? দর্শক, এর মধ্য দিয়ে 5 মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে এলো। সূত্রগুলো বলছে, সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে, সরকারের ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন ক্যাবিনেট বলেই পরিচিত। বিভিন্ন সময় এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সংযোজন, বিয়োজন হয়েছে। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যাপক ইউনূসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা। সংবাদ মাধ্যমে আক্রমণ, সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। হুঁশিয়ারি এসেছে মাঠের মবকারীদের নয়, পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ফাঁস করতে। এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার সেই কিচেন ক্যাবিনেটকে। সে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো উপদেষ্টার পতাকার খবর রটিয়ে দেওয়া সহ নানা গল্পও সাজানো হচ্ছে। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে, নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তো 18 ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব। ওই রাতে দেশের দুটি সংবাদপত্র ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন। এর মধ্যে ডেইলি স্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ। কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান, কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, আমরা মরে যাচ্ছি, এরকম কথাও ওই সময় ডেইলি স্টার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল। হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে। চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়। ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটে ময়মনসিংহে। হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে মারা হয়। ওই রাতে ভয়াবহ এই তাণ্ডব লীলার মধ্যে সরকার ও প্রশাসনের নীরব বাঁশি বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত, আর এতে ছিল সরকার একটি অংশের সংশ্লিষ্টতা। দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণের প্রতিবাদে 22 ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, খুব বেশি মানুষ, কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না, ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদির একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কি কি ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেছেন, এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেকদিন ধরে এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না। তার একদিন আগে প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, যিনি নিজে 18 ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া ডেইলি স্টার সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মব বাহিনীর হেনস্থার শিকার হয়েছিলেন। রোববার রাতে চ্যানেল 24-এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্তবাক অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন, সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে। 18 ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই রাতে জনাব কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন,
গত 1.5 বছর এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি। এমনকি তিনি জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে নুরুল কবির পরিষ্কার ভাষায় বলেছেন তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে। দর্শক একটু খেয়াল করে দেখুন, নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের, এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন। প্রশ্ন হলো সরকারের একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে? দর্শক আপনাদের হয়তো মনে আছে গত 23শে জুলাই সিপিটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। সেদিন তিনি বলেছিলেন এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর দেবপ্রিয়র সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা 5 মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। সরকারের ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনূসের প্রিয় ভাজন কিচেন ক্যাবিনেট। অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন ক্যাবিনেট থেকে। শুরুতে এই কিচেন ক্যাবিনেট ছিল 5 সদস্যের, কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয়, সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ। তবে শুরু থেকে এখনো পর্যন্ত 2 জন সদস্য এই কিচেন ক্যাবিনেটে আছেন, তারাই মূলত নাটের গুরু। সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা 6 জন, যার মধ্যে 2 জন সরাসরি অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য নয়। একাধিক সূত্র বলছে গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স হামলা ভাঙচুরের ঘটনার পর অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসতো। লোক দেখানোর খাতিরে কখনো কখনো 2-1জনকে গ্রেপ্তারও করা হতো, কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের হামলা ও আগুন দেওয়ার পর ভিতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্ররাই। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন তিনি নিজে অধ্যাপক ইউনূসের সাথে যোগাযোগ করেছেন। টিভিতে সামাজিক মাধ্যমে লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূস জানার পরও পরদিন 2 সম্পাদককে ফোন করেছেন, এটুকু জানি আরেকটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন। সূত্রগুলো বলছে 19শে ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা সোচ্চার হতে থাকলে বিপাকে পড়ে যমুনার দপ্তর। এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে 3 দিন। লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেলেও আসামিদের নাম যেন এজাহারে না আসে, সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি। প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট সবার মামলাতেই আসামি সব অজ্ঞাতনামা। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় প্রায় 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানিদাতারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারত বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এনে আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে। সবশেষ 23শে ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টার আরিন খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিন খান বলেছেন এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই এগুলো ঘটেছে। তিনি বলেন গত 1 বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো গত 16 মাস ধরে মবের সময় মুখে কুলুপ আঁচা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ হাই কমিশন এখন বলছে এগুলো মব আক্রমণ ছিল। দর্শক, সরকারি কিচেন ক্যাবিনেট যে গত 1.5 বছর ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে সেই ইঙ্গিত বিবৃতি দিয়ে রেখেছেন আরিন খান। ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনূসকে সমর্থন দিয়েছিল তারাও বলছে নাটের গুরুদের ধরতে। এমনকি অধ্যাপক ইউনূসকে ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। যদি অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে টেলিফোনে গোরের কাছে মোহাম্মদ ইউনূস আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
কিন্তু সার্জিও গোর এক্স হ্যান্ডেলে বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জানতে গোর ফোন করেছিলেন। একটি সূত্র বলছে মবের নাটের গুরু বা পেছনের খেলোয়াড়দের ধরতে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিভৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, যদিও তার দপ্তর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু দীপু দাসের উপর হওয়া নৃশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকারের উপর চাপ বাড়ছে। 23 ডিসেম্বর সরকারের শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপু দাসের বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও এই ঘটনায় দৃশ্যমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ। এত বড় নৃশংস ঘটনার পরও অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরো বাড়ছে। দর্শক, দেশীয় আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই। জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা। সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র সহ একাধিক উপদেষ্টার কপাল পুড়ছে, যদিও মন্ত্রিপরিষদ সচিব বলেছেন উপদেষ্টা পরিষদের রদবদলের কোনো খবর তার কাছে নেই। প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইউনূসের কাছে কিচেন ক্যাবিনেট, তাকে কি আদৌ অধ্যাপক ইউনূস দমাবেন বা লাগাম টেনে ধরবেন? সেটি কি অধ্যাপক ইউনূসের পক্ষে সম্ভব? যদি সেটি না হয় তাহলে কি প্রধান নির্বাচন কমিশনের আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন 23 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের